আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইচএসসি 2026 এবং 2027 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলার এই বিশেষ ক্লাসে। তোমাদের মাঝে অনেকেরই বাংলা প্রথম পত্রের কবিতাগুলোর মাঝে যেই কবিতাটা নিয়ে সবচেয়ে বেশি ভয় কাজ করে, আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা সেই কবিতাটা নিয়ে ক্লাসটি করব। এবং আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এইটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস, কিন্তু ফার্স্ট ক্লাসটা আমরা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছি, আমাদের ফেসবুক পেজ থেকে পাবলিকলি লাইভ করতেছি। এর পরের ক্লাসগুলো হচ্ছে অনলি যারা আমাদের কোর্স পারচেস করেছে সেইখানে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে হবে, সিক্রেট গ্রুপে। আজকের এই ক্লাসে আমি তোমাকে কথা দিচ্ছি, প্রথম 20 মিনিটে বিভীষণের প্রতি মেঘনাদ পুরো কবিতাটা তুমি একদম বুঝে যাবা। আমি একটা ছোট্ট গল্প বলবো ভাইয়া, তুমি মনোযোগ দিয়ে গল্পটা শুনবা এবং আশা করি তুমি খুব সুন্দর করে কানেক্ট করতে পারবা। এরপরে 20 মিনিট পরে যখন আমি মূল কবিতায় জাম্প করব, তখন তুমি খুব সুন্দর করে নিজে নিজেই পড়ে পড়ে বুঝতে পারবা যেখানে আসলে কি বোঝানো হচ্ছে। শোনো, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু কঠিন কোনো ভাষায় বিভীষণের প্রতি মেঘনাদ লেখেননি। তিনি মাত্র 1.5 বছরে 16টা ভাষায় পারদর্শিতা অর্জন করেছিল। চমৎকার ফ্রেঞ্চ বলতে পারতো, ইংরেজিতে তার ল্যাঙ্গুয়েজ এত জোস ছিল। শুধু তাই নয়, সে উর্দু, তার্কি সব ল্যাঙ্গুয়েজ পারত। বাংলা খুব মজার মধুর ভাষায় এই প্রেমের কবিতাটা লিখেছে। চলো শুরু করে দেই, আমি গল্পটা শুরু করে দেব। যেহেতু আজকে শুরুতে প্রথম 20 মিনিট আমি গল্প বলবো ভাইয়া, এরপরে আমি মূল কবিতায় জাম্প করব। তো আমি একটুখানি দেখতে চাই যে তোমরা যারা যারা লাইভে যুক্ত হয়েছো, কোথা থেকে লাইভটাতে যুক্ত হয়েছো, তোমরা একটু ঝটপট কি করে, এই শোনো, তোমরা যারা 25 ব্যাচের আছো, ঠিক আছে, 25 ব্যাচের যারা আছো, তোমরা কিন্তু এই ক্লাসটা এই জন্য করতে পারো যে 25 ব্যাচের যারা আছো তোমাদের কিন্তু অ্যাডমিশন টেস্টে এই কবিতাটা কাজে লাগতে পারে। আর যারা পেইড ব্যাচের আছো, ভাইয়া আমাদের পেইড ব্যাচের ক্লাস কেন ফ্রি ভাই? একটা ক্লাস সবার জন্য ফ্রিতে থাকুক। চলো আমরা শুরু করে দিই। আমি না ছোট্ট একটা প্রেমের গল্প বলি, ঠিক আছে? তোমরা হচ্ছে সুগার মম, সুগার ড্যাড এই টার্মটার সাথে পরিচিত আছো না? হ্যাঁ, সেম একটা ঘটনা ঘটেছিল। ওকে, এইটা কিন্তু হচ্ছে আহ ভারতীয় পুরাণ অনুসারে, হ্যাঁ, এটা হচ্ছে অনেক আগের একটা ঘটনা। তোমরা কেউ আমাকে কোনো প্রকার ব্লেম করবা না। এইটা মাইকেল মধুসূদন দত্ত যা যা বলে গেছে আমি তাই তাই বলবো আমার নিজের মতো করে। ওকে, চলো শুরু করি। আহ এর আগে একটা ছোট্ট বাস্তব ঘটনা বলি। তোমরা অযোধ্যার নাম শুনেছো? অযোধ্যা, আমি না তোমাদের কারো কমেন্ট পড়বো না, বাট তোমরা প্রত্যেককে প্লিজ কমেন্টে লিখবা যে তোমরা কোথা থেকে জয়েন করেছো, কে কে ক্লাস করতেছো, কারণ পরে আমি এই কমেন্টগুলো দেখি বা আমি গল্পের মাঝে মাঝে একটু দেখবো। তোমরা প্রত্যেককে একটু দয়া করে কমেন্ট করবা যে কে কোথা থেকে জয়েন করেছো, ক্লাসটা দেখতেছো। ওকে, আমাকে একটু গল্পটা শুরু করতে দাও, মাঝখানে যেতে দাও, তারপরে কমেন্ট করবো। অযোধ্যার রাজা ছিলেন দশরথ। গল্পটা বুঝবা। এই রাজা দশরথের এরা হচ্ছে রঘু বংশের। কোন বংশের ভাইয়া? প্রত্যেকটা ওয়ার্ড মাথায় সেভ করে নেবে, 20 মিনিটের মাথায় তোমার বিভীষণের প্রতি মেঘনাদ মুখস্থ হয়ে যাবে। রঘু বংশের সবচেয়ে বড় ছেলের নাম হলো কি? রাম। এই জন্য রামকে বলা হয় রাঘব। এই রাম হলো রাজা দশরথের একজন ছেলে। এই রামের ছোট ভাই, খুবই প্রিয় ভাই, যে রামের খুবই ভক্ত, তার নাম হলো লক্ষণ। ঠিক আছে? তো রাজা দশরথ তার কোনো একটা প্রতিজ্ঞার জন্য, তার স্ত্রী যে কৈকেয়ী ছিল, তার এরকম একটা মানত ছিল, এরকম একটা কথা ছিল যে সে রাজা দশরথ একবার খুব অসুস্থ হয়ে যায়। অসুস্থ সময় স্ত্রী কৈকেয়ী হচ্ছে তাকে কি করে, সুস্থ করে তোলে। সুস্থ করে তোলার পরে সে বলেছিল তুমি কি চাও? বলেছিল আমি এখন চাই না, যখন প্রয়োজন হবে আমি চেয়ে নেব তোমার কাছ থেকে। এটা কিন্তু অনেক রোমান্টিক একটা কবিতা, জাস্ট গল্পটা একটু সামনে এগোতে দাও। তখন আহ রাজা দশরথ বলল ওকে, ঠিক আছে। তো নির্দিষ্ট একটা সময় পরে রাজা দশরথের বড় ছেলে এই শ্রীরাম, এই রামের হলো রাজ্য অভিষেকের সময় হয়ে গেল, মানে রাম হবে অযোধ্যার রাজা। তখন আহ এই কৈকেয়ী তখন তার দাসীর পরামর্শ অনুসারে বলতেছে যে এইবার আপনি দুইটা বর চেয়ে নেন। ঠিক আছে, আপনি যে দুইটা বর মানে বর চাওয়ার কথা ছিল সেটা এখন চেয়ে নেন। কি কি চাইবো? কৈকেয়ীর যে ছেলে ছিল ভরত, সেই ভরতকে হচ্ছে রাজা বানাতে হবে অযোধ্যার। এবং দ্বিতীয়টা কি চাইবে? যে এই শ্রীরামকে হচ্ছে বনবাসে পাঠাতে হবে। ওকে,
রাজা দশরথ খুব মন খারাপ করলো, বলল না, এই দুইটা ছাড়া তুমি আমার কাছে যা ইচ্ছা চাও আমি তোমাকে দেব। কিন্তু কই বলতেছে না, আমাকে এই দুটোই দিতে হবে। রাম বলতেছে না, আমার বাবা যে কথা দিয়েছিল যে যা চাইবে তাই দিবে, আমার বাবার কথা রক্ষা করতে হবে, আমি নিজে থেকে বনবাসে চলে গেলাম। রাম তখন বনবাসে চলে যাচ্ছে, তার স্ত্রী বলতেছে, ওগো তুমি আমাকে ছেড়ে চলে যাবে একা একা? আমি একা একা থাকবো না, আমিও তোমার সাথে যাব। ওকে, ওয়েলকাম, চলো যাই। লক্ষণ বলতেছে, দাদা তোমাকে আমি এত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, তুমি আমাকে রেখে একা একা চলে যাবে? আমিও তোমার সাথে বনবাসে যাব, চলো যাই। তারা বনবাসে চলে গেল, তারা বনে বাস করতেছে। ওই যে সুগার মম বলছিলাম না, একটা আমাদের বর্তমান যুগে অনেক ব্যবহৃত হয়। তো তখনকার সময়ে আহ সুপর্ণখা বা শূর্পণখা, আহ এইটা এইরকম একটা নাম, সে হচ্ছেন এই ভদ্রলোকের বোন, বিধবা বোন, রাবণের বোন। সে হচ্ছে ওই বনে গেছে, গিয়ে দেখে, ওয়াও এত সুন্দর একটা ছেলে, একেই তো আমার জীবন সঙ্গী হিসেবে লাগবে। তখন সে তাকে বলছে, জায়ন্না ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে চাই। ওগো ওগো বীর, মহাবীর, তোমাকে আমি বিয়ে করতে চাই। শ্রীরামকে সে প্রপোজ করলো। রাম তো খুব ক্ষেপে গেল, রাম তো খুবই লয়াল, তার স্ত্রী আছে সীতা, সে সীতার প্রতি খুবই লয়াল। সে বলতেছে, না আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সে তাকে রিজেক্ট করে দিছে। সে খুব মনে কষ্ট পাইছে। তাও প্রতিদিন যখন বনে এরকম কাঠ কাটতে যায়, বনে কাজ করতে যায়, তখন এই রাবণের বোন এসে তাকে ডিস্টার্ব করে, ইপটিজিং করে। একটা পর্যায়ে ভদ্রলোক খুব বিরক্ত হয়ে সে বলল যে, আমার ভাই আছে লক্ষণ, তুমি লক্ষণকে একটু ট্রাই মেরে দেখতে পারো। ওকে, এইবার আসছে লক্ষণের কাছে, লক্ষণকে ট্রাই মারতেছে। লক্ষণকে সে প্রপোজ করে, লক্ষণকে সে বিয়ে করতে চায়, যে হে মহাবীর, তুমি এত সুন্দর, তোমাকে আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই। তখন লক্ষণও তাকে রিজেক্ট করে দেয়, কিন্তু এত ডিস্টার্ব করে যে, না আমি রামকে পেতে চাইলাম, তাকেও পাচ্ছি না, লক্ষণকেও পাচ্ছি না, তাহলে কিসের জন্য পাচ্ছি না? এই রাম সীতার প্রতি এতটা লয়াল, এই জন্য সে আমাকে একসেপ্ট করতেছে না, ওকে আমি সীতার ক্ষতি করব। এর ভিতরে লক্ষণকে এত বেশি ডিস্টার্ব করছে, লক্ষণ তার নাক কেটে দিছে। এই যে তোমরা দেখো না, অনেক সময় আমাদের যখন অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আমাদের মান সম্মান চলে যায়, তখন বলে নাক কেটে দিছে। তো সেই রাবণের বোনের নাক কেটে দিল আমাদের লক্ষণ মশাই। যখন নাক কেটে দিছে, সে রেগে ফেগে আগুন হয়ে তার দাদার কাছে চলে গেছে রাবণ। এই রাবণ, রাবণ রে বলা হচ্ছে দশারথ। এর হচ্ছে 10টা মাথা ছিল, দশানন, 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 আনন, 10 আনন। তাহলে 10 আনন মানে কি? 10টা মাথা। তাহলে কার 10টি মাথা ছিল? রাবণের ছিল 10টি মাথা। রাবণের কাছে গিয়ে সে বলতেছে যে, দাদা তুমি হলো রাক্ষস রাজ, এই লঙ্কাপুরের রাজা তুমি, আর তোমার বোন আমি একটা বন জঙ্গলে থাকা মানুষকে প্রপোজ করছি, আর সে আমার নাক কেটে দিছে। এ তো বিশাল বড় অপমান দাদা, এ আমি সহ্য করতে পারি না। তখন এই রাবণের ছিল হচ্ছে 2টা ভাই, একটা হলো বিভীষণ, আর একজন হচ্ছে কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ যখন ঘুমাইতো, আল্লাহ, বছরের পর বছর শুধু ঘুমায় থাকতো। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখতেছো, আমি না, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে, একটুখানি মনোযোগ দিয়ে দেখো। আমাদের এই ক্লাসটা তুমি জাস্ট 20 মিনিট দেখো, পুরো বিবেচনার প্রতি মেঘনাদ গল্পটা তোমার মাথায় সেট হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবা। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা প্লিজ। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ, এই 25-এর দুষ্টগুলো আসছে ক্লাস করতে কেন রে? তোমাদের না ভূগোল পরীক্ষা, 25 সালের পরীক্ষার্থীরা, তোমরা তোমাদের ক্লাস করো, এটা 26 আর 27-এর বাচ্চাদের ক্লাস। দেখো এখন এর ভাইদের ভিতরে বিভীষণ ছিল খুবই ধার্মিক, খুবই জ্ঞানী, খুবই ভদ্র। তো এ কি করলো, এই জন্য বিভীষণ সবসময় যুদ্ধ বিদ্রোহের বিরুদ্ধে ছিল। এর আরেক ভাই কুম্ভকর্ণ, এ মহাবীর ছিল। এর ছেলে, আরো ছেলে ছিল, তারপরে মেঘনাদ ছিল। মেঘনাদের অনেকগুলো গুণ আছে, আমরা একটু পরে জানবো। তখন রাবণ কি করলো, রাবণ বলল, ওকে, সামান্য একটা বন জঙ্গলে বাস করা মানুষ আমার মতো রাক্ষস রাজের বোনকে রিজেক্ট করে, শুধু রিজেক্টই করে না, তার নাক কেটে দেয়, আমি আর বিশাল প্রতিশোধ নেব। তখন সে চাইলো যে এই সীতাকে হরণ করবে, হরণ মানে অপহরণ, মানে উঠায় নিয়ে আসবে। ওকে, সে কি করলো, সে সীতাকে উঠায় নিয়ে আসার জন্য সে ভিক্ষুক সাজলো, যে বিভিন্ন ভাবে সীতাকে উঠায় নিয়ে আসবে।
কিন্তু এই শ্রীরাম তো হচ্ছে দেবতাদের অনেক বেশি কি পাইছিল, সে হচ্ছে দেবতাদের অনেক বেশি আশীর্বাদ প্রাপ্ত ছিল। তো সে কি করতো, তার অনেক ক্ষমতা ছিল, হ্যাঁ, দেবতাদের ক্ষমতা ছিল। সে বিভিন্ন প্রকার মন্ত্রতন্ত্র দিয়ে তার বাড়ির চতুর্পাশে দাগ দিয়ে রাখছে, যে এই দাগের ভিতরে কোনো রাক্ষস ঢুকতে পারবে না। কি ঘটলো এমন অবস্থায়? সুন্দর করে রাবণ গেছে, গিয়ে দেখে আয় হায়, আমি তো এই বাড়ির ভিতর ঢুকতেই পারবো না, আমার তো একদম মানে পুড়ে যাবে, আগুন ধরে যাবে, দাগ দিয়ে রাখছে, কোনো অপশক্তি এর ভিতর ঢুকতে পারবে না। তখন রাবণ কি করলো, রাবণ হচ্ছে একজন বৌদ্ধ, মানে একজন বৃদ্ধ ভিক্ষুক সাজলো, বৃদ্ধ ভিক্ষুক সেজে মুনি ঋষি সাজছে, সেজে গিয়ে বলতেছে মা আমাকে কিছু ভিক্ষা দাও। তখন সীতা তো খুবই নরম হৃদয়ের মানুষ, সীতা বলতেছে ঠিক আছে বাবা, আপনি আসেন, এসে ভিক্ষা নেন। কিন্তু সে তো চালাক, ও জানে আমি যদি এই দাগের ভিতরে প্রবেশ করি তাহলে তো আমি পুড়ে যাব, তো ধরা খেয়ে যাব যে আমি রাক্ষস। তখন সে দাগের বাইরে থেকে বলতেছে মা হাঁটতে পারি না। যেই সীতা তাকে ভিক্ষা দিতে ওই দাগের বাইরে গেছে, সে সীতাকে ঠাস করে ধরে নিয়ে লঙ্কাপুরীতে চলে গেছে। আচ্ছা, এইবার এই যে শ্রীরাম এবং লক্ষণ, লক্ষণ তার ভাবিকে অনেক শ্রদ্ধা করত, তার ভাইকে অনেক শ্রদ্ধা করত। সে শ্রীরাম এবং লক্ষণ এরা সীতাকে উদ্ধারের জন্য এবার লঙ্কাপুরীতে আক্রমণ শুরু করলো। কঠিন যুদ্ধ চলতেছে। ওকে, এবার শোনো, রামায়ণ বাল্মীকি লিখেছে, হ্যাঁ, কিন্তু বাল্মীকি রামায়ণে কি করেছে, রামকে করেছে নায়ক, লক্ষণকে করেছে নায়ক, আর রাবণকে বানিয়েছে ভিলেন। কিন্তু আমাদের মাইকেল মধুসূদন দত্ত একটা উল্টা কাজ করছে। সে কি করছে, এই মেঘনাদ বধ মহাকাব্যে এই ভদ্রলোকে, আচ্ছা পরশ ভাইয়া, তোমরা না 25 ব্যাচ রে, তোমরা এখানে কেন? হ্যাঁ, নাজমুস সাকিব তামিম, ফারিয়া তাসনিম নিতু ভাইয়া, তোমরা তোমরা এই ক্লাসটা করিও পরে, কারণ এই ক্লাসটা তোমাদের অ্যাডমিশনের জন্য অনেক দরকার। তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবে এখান থেকে প্রশ্ন হবে, ফুল সিলেবাস থেকে অ্যাডমিশনের প্রশ্ন হয়, এই কবিতাটা লাগবে। কিন্তু ভাইয়া তোমরা হচ্ছে যারা তোমাদের ভূগোল পরীক্ষা একদিন পরে, ওইটা দেখো। এইবার কি হলো দেখো, যুদ্ধ চলতেছে, যুদ্ধ হচ্ছে হচ্ছে হচ্ছে। তো আমাদের মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই গল্পটা, এই কবিতাটা সম্পূর্ণ ভিন্নভাবে উপস্থাপন করছে। বাল্মীকি তার রামায়ণে রামকে বানিয়েছে নায়ক, লক্ষণকে বানিয়েছে নায়ক, সীতাকে বানিয়েছে নায়িকা, ভিলেন বানিয়েছিল রাবণকে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তার বিভীষণের প্রতি মেঘনাদে নায়ক বানিয়েছে রাবণকে, নায়ক বানিয়েছে মেঘনাদকে, দেশপ্রেমিক বানিয়েছে, আর ভিলেন বানিয়েছে, নিচু বানিয়েছে লক্ষণকে, শ্রীরামকে এবং আমাদের এই বিভীষণকে। ওকে, ঠিক পুরো উল্টো। এবার আসো, এইটা নেওয়া হয়েছে 9টি স্বর্গের 6ষ্ঠ স্বর্গ থেকে। ওকে, মেঘনাদ বধ মহাকাব্যের তোমরা যারা খাতা নিয়ে আসো মাঝে মাঝে কিছু ইনফরমেশন লিখে দিবা, এগুলো হুবহু কমন আসবে। যে বিভীষণের প্রতি মেঘনাদটি নেওয়া হয়েছে মেঘনাদ বধ মহাকাব্যের 9টি পর্বের 6ষ্ঠ পর্ব থেকে, যার নাম হলো কি, যেখানে হচ্ছে মেঘনাদ বধ, এই বধ অংশ থেকে নেওয়া হয়েছে। চলো এইবার আমরা মূল কবিতায় প্রবেশ করি। আমি প্রেক্ষাপটটা বললাম, ঠিক আছে, এবার মূল গল্পে প্রবেশ করি। মূল গল্প হলো, যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের শুরুতে এই যুদ্ধে এইখানে বেশ কিছুক্ষণ যুদ্ধ হয়ে গেল, এর আরেকটা ছেলে মারা গেল, রাবণের ছেলে মারা যাওয়ার পরে এবার মেঘনাদ থাকলো। মেঘনাদ হলো মহাবীর। মেঘনাদকে সে কি করলো, মেঘনাদকে একটা পদ, মেঘনাদকে হচ্ছে প্রধান সেনাপতি বানালো। কে? রাবণ। আচ্ছা, যখন প্রধান সেনাপতি বানালো যুদ্ধের জন্য, মেঘনাদকে কিন্তু দেব দেবতারা পর্যন্ত ভয় পাইতো। এ ভয়ঙ্কর যোদ্ধা ছিল, এ বাসব ত্রাস ছিল, এর অনেকগুলো গুণ আছে, আমরা একটু পরে জানবো। তো মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে অগ্নি দেবতার পূজা করত। কি করতো ভাইয়া? অগ্নি, মানে আমি কিন্তু গল্পে প্রবেশ করতেছি, অগ্নি দেবতার পূজা করত। অগ্নি দেবতার পূজা করার জন্য সে যজ্ঞ করত, যজ্ঞ। এই যজ্ঞাগারের নাম হলো নিকুম্বিলা যজ্ঞাগার। নিকুম্বিলা যজ্ঞ, সবাই কমেন্টে এটা লেখো। তোমরা যারা ক্লাসটা দেখতেছো সবাই কমেন্টে লিখবা নিকুম্বিলা যজ্ঞাগার, নিকুম্বিলা যজ্ঞাগার।
এইটা হচ্ছে তোমাদের মানে আজকে ফার্স্ট ওরিয়েন্টেশন ক্লাস, তো আমি ডিরেক্ট এসে পড়ানো শুরু করে দিছি। ক্লাসের শেষে আমি তোমাদের 10 মিনিট কিছু গাইডলাইন দেব, হ্যাঁ, যে তোমাদের আমাদের এই কোর্সটা সম্পূর্ণ কিভাবে চলবে, বা তোমাদের আগামী 8 মাসের একটা প্ল্যান দিয়ে দেব ক্লাসের শেষ 10 মিনিটে। তোমরা শেষ পর্যন্ত সবাই থাকবা। এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশনের জন্য কিছু গাইডলাইন দেব। নিকুম্বিলা যজ্ঞাগার, সবাই কমেন্টে লিখছো কোন যজ্ঞাগারে গিয়েছিল? নিকুম্বিলা যজ্ঞাগারে গিয়েছিল মেঘনাদ। কিসের জন্য? অগ্নি দেবতার যজ্ঞ করার জন্য, পূজা করার জন্য। ওকে, গেল। কথিত আছে, ধারণা করা হয় যে মেঘনাদ যদি একবার যজ্ঞ করে ফেলে তাহলে আগুনের দেবতা আগুনের ভিতর থেকে রথ বের হয়ে আসবে, আগুনের রথ। সেই রথে চড়ে যুদ্ধ করবে মেঘনাদ, এবং পৃথিবীর কোনো শক্তি নাই যে মেঘনাদকে হারাবে। এই রথে যদি একবার মেঘনাদ চড়তে পারে তাহলে রাম লক্ষ্মণ সবাই ধ্বংস করে দিবে। তাহলে কি করতে হবে? এরা কিন্তু এই রথে উঠতে দেওয়া যাবে না, এরা আটকায় দিতে হবে। আরো কিছু কাহিনী আছে। কাহিনী হলো, এটা কিন্তু লঙ্কাপুরী আজকে পুড়তেছে, লঙ্কা আজকে পুড়ে যাচ্ছে। এটা কিসের জন্য? এটা হচ্ছে এই রাবণের কিছু দোষের জন্য। তোমার বোনের প্রেম করছে, ছ্যাঁকা খাইছে, রিজেক্ট করা হয়েছে, সে ছাদ থেকে লাফ দিয়ে মারা যাক, কোনো সমস্যা না, সে অপদার্থ। যে প্রেম করে ছ্যাঁকা খেয়ে ছাদ থেকে লাফ দিয়ে মারা যায়, সে আমাদের উপকার করে। কারণ তার মতো অপরাধার্থ যদি পৃথিবীতে বেঁচে থাকে তাহলে অন্য বাতাস এগুলো ধ্বংস করবে। সেই জন্য যত প্রেমিক পুরুষ আছে আর প্রেমিকারা আছে সবার সুসাইড করে মরে যাওয়া উচিত। পৃথিবী থেকে জঙ্গল সাফ হয়, পৃথিবীতে এরা আসছেই হচ্ছে জঙ্গল হিসাবে, অপদার্থ হিসাবে। তো সেম ঘটনা। তাহলে তোমার বোন ঝাঁপ দিয়ে মারা যাক। না না না, সে নিজে মরবে না, সে পুরো রাজ্যরে মারাবে, পুরো রাজ্যরে পুড়ে ছারখার করে দিচ্ছে, রিজেক্ট হয়েছে বলে, তার প্রেমিক তারে রিজেক্ট করছে বলে। নিরীহ মানুষ, নিরস্ত্র মানুষ, হাজারে হাজারে মানুষ মরে যাচ্ছে। এইটা সহ্য হচ্ছে না বিভীষণের। বিভীষণ বলতেছে না, এটা একটি অনাচার যুদ্ধ, তোমার ব্যক্তিগত ক্ষোভের জন্য কেন হাজার হাজার মানুষের জীবন দিতে হবে? তো আজকে লঙ্কাকে আজকে কি করছো? পাপে পরিপূর্ণ করে ফেলছো। এরকম কিছু সংলাপ আমরা একটু পরে পাবো। তো এই জন্য বিভীষণ চাচ্ছে, বিভীষণ কিন্তু রাবণের আপন ভাই, মেঘনাদের আপন চাচা, কিন্তু সে চাচ্ছে না যে মেঘনাদ একবার অগ্নি দেবতার পূজা করে অগ্নির রথে উঠে রাম রাবণকে ধ্বংস করে দিক। এটা বিভীষণ হতে দেবে না। বিভীষণ খুবই ধর্মভীরু, খুবই জ্ঞানী, এই জন্য সে রামের ভক্ত। তাকে বলা হয় কি? রাঘব দাস। যদি বলা হয় কে রাঘব দাস, কারণ রামের নাম হলো রাঘব, রঘু বংশের প্রধান ছেলে, রঘু বংশের শ্রেষ্ঠ বীর কে? আমাদের শ্রীরাম। সেই জন্য শ্রীরামকে বলা হয় রাঘব, এবং এই শ্রীরামের যেহেতু ভক্ত হলো বিভীষণ, সেই জন্য বিভীষণকে বলা হয় রাঘব দাস। বিভীষণ চাচ্ছে এনি হাও, যে কোনো ভাবে হোক আমাকে এই অগ্নি দেবতার যজ্ঞ থামাতেই হবে। সেজন্য সে কি করলো? সে চুপে চুপে নিকুম্বিলা যজ্ঞাগারে ঢোকার জন্য শত শত প্রহরী দিয়ে আটকে রাখছে। কিন্তু যেহেতু চাচা রাবণের আপন ছোট ভাই, সে নিজে গিয়ে লক্ষণকে বলল, লক্ষণ ফলো মি, আমার সাথে আসো, তোমাকে এক জায়গায় নিয়ে যাব। সে মায়া দেবতার, মায়া দেবীর মাধ্যমে, মায়া বোঝো কিনা, মানে মানুষকে হচ্ছে ওই যে একদম হতবিহ্বল করে ফেলে, মানে কিছু বোঝে না, কিছু দেখে না, এরকম করে ফেলে। মায়া দেবতার আনুকূল্যে এবং এই বিভীষণের সহায়তায়, এই দুটোর মাধ্যমে সে নিকুম্বিলা যজ্ঞাগারের গেটে চলে আসে। এখন নিকুম্বিলা যজ্ঞাগারে যখন সে যজ্ঞ করতে ঢুকছে, সে কি যুদ্ধের অস্ত্র পরে ঢুকবে রে? হ্যাঁ, না, সে অস্ত্র শস্ত্রহীন, খালি হাতে, সে শুধুমাত্র একটা ধুতি পরে সে যজ্ঞ করতে ঢুকছে, তার কাছে অস্ত্র নাই। ঠিক সে সামনে তাকায় দেখে, সে যখন নিকুম্বিলা যজ্ঞাগারে ঢুকছে অস্ত্রহীন, তাকায় দেখে আয় হায়, গেটে তো দেখি লক্ষণ রে, এ কার সাথে আসি পুছিল এখানে। তাকায় দেখে যে পিছনে আবার তার চাচা বিভীষণ। সে তো আশ্চর্য, আয় হায় চাচা, তুমি লক্ষণকে আমার নিকুম্বিলা যজ্ঞাগারের গেট পর্যন্ত নিয়ে আসলা যে? ওকে, সে খুব হতবিহ্বল হয়ে চেয়ে আছে। তার আর বুঝতে বাকি নাই যে তার উপর এখন আক্রমণ হবে, তাকে হত্যা করে ফেলবে, তাকে এই অগ্নি দেবতার যজ্ঞ করতে দেবে না। তখন সে চাচারে বলতেছে যে চাচা, তুমি এটা কি করতেছো?
তুমি রাস্তা ছাড়ো, আমাকে যেতে দাও, আমি এক্ষুনি অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিয়ে আসবো এবং এই হীন নীচ নিকৃষ্ট প্রাণী এই লক্ষণকে হত্যা করে ফেলবো। আচ্ছা, লক্ষণকে কেন নিকৃষ্ট প্রাণী বলল, কেন হীন বলল, কেন নীচ বলল, কেন বলতেছে এগুলো? কারণ সে বলতেছে যে সত্যিকারে যারা বীর তারা কোনো অস্ত্রহীন নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করতে পারে না। আমার কাছে এখন অস্ত্র নাই, আমি নিরস্ত্রহীন ভাবে ঢুকছি উপাসনালয়ে উপাসনা করতে, আমার উপরে আক্রমণ করতেছে, এ কি সত্যিকারী বীর? আরে লঙ্কাপুরের বাচ্চারা তো এটা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাবে যে নিরস্ত্র মানুষের উপর আক্রমণ করে সে নাকি, সে তো একটা চান্ডাল, সে তো একটা চান্ডাল, সে তো নিচু, সে তো বন্য মানুষ, কত নিচু শ্রেণীর মানুষ হলে এই কাজ করে, আমার পথ ছাড়ো, আমি যাব। তখন চাচা বলতেছে, বিভীষণ বলতেছে, না ভাতিজা, এইটা সম্ভব না। আমি আমি রাঘব দাস, আমি রাঘব দাস। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওকে, আচ্ছা, হ্যাঁ পরশ, থ্যাংক ইউ ভাইয়া। আহ, বলতেছে রাঘব, আমি তো রাঘব দাস রে, আমি তো রামের সাথে এই শত্রুতা করতে পারবো না, ঠিক আছে? তুমি আমি পথ ছাড়বো না। তুমি যে আশা করতেছো যে চাচা পথ ছেড়ে দেবে, আমি কি অস্ত্র এনে লক্ষণের উপর আক্রমণ, এটা হবে না। তখন এই যে কথোপকথন হবে, এখন চাচা ভাতিজা একটা কথোপকথন করবে, এই কথোপকথনটাই হলো বিভীষণের প্রতি মেঘনাদ কি কথোপকথন করবে 1 মিনিটে বলে দেই। আচ্ছা, বিভীষণ কে যেন? বিভীষণ হচ্ছে আমাদের চাচা। চাচা, এই যে কাহিনীটা শুরু হলো, এইবার হচ্ছে মূল কবিতা শুরু হবে। এই বিভীষণের প্রতি চাচার প্রতি মেঘনাদ এবার কি কি বলবে? মেঘনাদ বলবে, চাচা কখনো দেখেছো আকাশের চাঁদ যে থাকবে আকাশে, সে কখনো এই ভূতলে এসে গড়াগড়ি খেয়েছে? কখনো দেখেছো? না, চাঁদের জায়গা আসমান, সে আসমানেই থাকবে। শুধু তাই নয়, কখনো দেখেছো সিংহকে যে একটা শিয়ালের সাথে বন্ধুত্ব করেছে? না, সিংহের জায়গা অনেক উচ্চ, সে কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব করবে না। কখনো দেখেছো রাজহাঁসকে যে কাদাযুক্ত নোংরা পুকুরের ভিতরে এসে কেলি করে খেলা করে? দেখো নাই, এটা যায় না, তার সাথে এটা যায় না। তো তুমি যে এত বড় একটা রাজবংশের ছেলে হয়ে একটা নীচ হীন বন্য মানুষের সাথে তুমি তার দাস হয়ে গেলে, হাই তাত, আমার মৃত্যু হলো না কেন এটা জানার আগে? এটা আমাকে কেন দেখতে হচ্ছে? এটা দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? যে আমার চাচা এত বড় রাজবংশের হয়ে একটা নিচু জাতের বন্য মানুষ যারা বনে থাকে, জঙ্গলে থাকে, আর তুমি এত বড় প্রাসাদের একজন রাজকুমার হয়ে তার দাস হয়ে গেলে, আমি মেনে নিতে পারতেছি না। এই যে কথোপকথন, এইটা এবার আমরা ঢুকবো। তোমরা থিমটা বুঝছো কিনা বলো তো? মানে মূল ঘটনাটা কোন জায়গা পর্যন্ত গেছে, কোথা থেকে শুরু হয়েছে, তোমরা কি মূল থিমটা বুঝেছো? রিফাত হোসেন হৃদয় ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। রিফাত হোসেন হৃদয় ভাইয়া, তোমার জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক ভালো কিছু করো ভাইয়া। তোমরা হচ্ছে এইচএসসি 25 ব্যাচ, তোমরা আমার ফার্স্ট ব্যাচ, তোমরা ইনশাল্লাহ অনেক ভালো করবা, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাস করো। সুমাইয়া সুলতানা, পরশ, আরো অনেকে আছো। তোমরা তোমাদের যে জুনিয়র ভাইয়ারা আছে তাদেরকে কি করবা, তাদেরকে হচ্ছে সাজেস্ট করবা। ওকে, আসো। তোমরা কি মূল ঘটনাটা বুঝছো কিনা? আমি এবার হচ্ছে না, এদের প্রত্যেকের কিছু পরিচয় এখানে দেওয়া আছে, আমি খুব শর্টকাটে পরিচয়গুলো দেখিয়ে দিয়ে, আচ্ছা আমি মূল কবিতায় ঢুকে যাই। ওকে, আমার মনে হয় আমি এগুলো বলে দিছি, ডিরেক্ট কবিতায় ঢুকে যাই। বিশ্বাস করো, এখন আমার আর বলতে হবে না, তুমি নিজে নিজে বুঝবা যে এই কবিতা এখানে কি বুঝাচ্ছে। এতটাই সহজ, তুমি নিজে নিজেই বুঝবা। ওকে, জি স্যার বুঝেছি, জি স্যার বুঝেছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমি ভাই প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝাবো তোমাদেরকে, তুমি চিন্তা করিও না, প্রত্যেকটা লাইন আমি বুঝাবো। দেখছো তোমাদের 25 ব্যাচের কত ভাইয়া পুরো এখানে ক্লাস করতেছে। হ্যাঁ, আমি বুঝাবো, আমি প্রত্যেকটা লাইন বুঝাবো। আসো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এই অরিন্দমটা কে? অরিকে দমন করে যে, অরিকে দমন করে যে তাকে কি বলা হয়? তাকে বলা হয় অরিন্দম। এই যে মেঘনাদ, দেখো এই মেঘনাদ হলো, আমি একটু শর্টকাটে একটু আবার রিভিউ করে যাই। মেঘনাদ হলো, মেঘনাদ চরিত্রটা হচ্ছে দেশপ্রেমিক, বীরত্ব, আত্মসম্মানবোধ, ধৈর্য, এগুলো সবকিছু তার মধ্যে পাওয়া যায়। সে কি করেছিল? যুদ্ধে যাওয়ার আগে ইষ্ট দেবতা অগ্নিদেবের পূজা করার জন্য নিকুম্বিলা যজ্ঞাগারে
যায়। পিতৃব্য, পিতৃব্য মানে হচ্ছে কি, আমরা বলি না যে ছোট আব্বু, বড় আব্বু, চাচাদেরকে এটা বলি না, মানে হচ্ছে চাচা। হ্যাঁ, পিতৃব্য হচ্ছে কি চাচা। বিভীষণের ষড়যন্ত্রকে মেঘনাদ অত্যন্ত নীচ বর্বরতা হিসাবে আখ্যায়িত করেছেন। ওকে, মেঘনাদের মতে চাঁদ কখনো ভূতলে গড়াগড়ি করে না, মৃগেন্দ্রকেশরী কখনো শিয়ালকে নিজের বন্ধু মনে করে না, কারণ চাঁদ থাকবে আকাশে। কবিতার মধ্যে প্রত্যেকটা লাইন আছে। বিভীষণ রাঘব দাস এ কথা শুনে মেঘনাদের মরবার ইচ্ছা করে। বিভীষণটাকে তার চাচা, তার চাচা নাকি রামের দাস, এটা শুনে তার মরে যেতে ইচ্ছা করে। মেঘনাদের দৃষ্টিতে বিভীষণ জলাঞ্জলি দিয়েছে কি জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব এবং জাতি, সবকিছু সে জলাঞ্জলি দিয়েছে। অরি, এই অরি বা শত্রুকে দমন করে যে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অরিন্দম। মেঘনাদ হলো অরিন্দম, অর্থাৎ সে তার শত্রুদেরকে ভয়ঙ্কর ভাবে দমন করতে পারে। এরপরে আসো, মেঘনাদের আরো নাম আছে, যেমন ইন্দ্রজিৎ, অরিন্দ্রম, বাসবত্রাস, বাসব বিজয়ী, রাবণী, বিভিন্ন নামে তাকে ডাকা হয়। আসো, এরপরে হচ্ছে বিভীষণ। বিভীষণটাকে, বিভীষণ হচ্ছে সতী নিকষার পুত্র। নিকষা দেবী, তার কয়জন পুত্র ছিল? 3জন পুত্র নাম আমরা জানি। তার সবচেয়ে বড় পুত্রের নাম কি ছিল? রাবণ। আর দুটো পুত্র কে কে ছিল? আর দুটো পুত্র ছিল হচ্ছে আমাদের বিভীষণ, এবং আরেকজন ছিল না, ওই যে বিশাল বড় মোটা শুধু ঘুমাইতো, আমাদের এই কুম্ভকর্ণ। তাহলে কুম্ভকর্ণ, রাবণ এবং বিভীষণ এরা হচ্ছে নিকষা দেবীর। নিকষা দেবী অনেক মহৎ একজন মানুষ ছিল, নাম করা একজন মানুষ ছিল, কিন্তু তার সন্তান হয়ে এই কাজ করলো, এটা তার ভাতিজা মেনে নিতে পারেনি। চলো আমরা তার পরের পার্টটিতে যাই, এখান থেকে আর কারো নাম দেখার দরকার আছে না, আমরা সামনে যাই, মূল কবিতায় প্রবেশ করি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম মানে যেন কে? এই মেঘনাদ। মেঘনাদ যেহেতু অরিকে, শত্রুকে দমন করতে অনেক বেশি বিখ্যাত, সেজন্য তাকে অরিন্দম বলা হতো। বিষাদে মানে কি? দুঃখে, কষ্টে, মন খারাপ করে। এখন সে বলতেছে, কি বলতেছে? জানিনো কেমনই আসি লক্ষণ পশিল রক্ষপুরে। আমি বুঝতেছি না এই লক্ষণ কিভাবে রক্ষপুরে এসে পৌঁছালো, অন্দরমহলে এসে পৌঁছালো, কেমনে, কিভাবে? হাই তাত, তাত মানে হচ্ছে বাবা। তাত মানে কি? এটা সবাই কমেন্টে লেখো। তাত মানে হলো বাবা, তাত মানে হলো বাবা। কিন্তু এইখানে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় তাত মানে বুঝিয়েছে চাচা। তাত মানে কি বুঝিয়েছে? চাচা। তাত শব্দের যদি শাব্দিক অর্থ আসে তাহলে কি হবে? বাবা। তাত অর্থ বাবা, সুত অর্থ সন্তান। সুত, সুত মানে সন্তান। তাত অর্থ বাবা, তাত অর্থ বাবা, কিন্তু এখানে চাচা বুঝাচ্ছে। হাই তাত, উচিত কি তব এ কাজ? হে চাচা, তুমি কি এটা ঠিক কাজ করছো? আরে তুমি তো নিকষা সতী, তোমার জননী। তুমি এত মহৎ মানুষের গর্ভ থেকে এসেছো। তোমার মা ছিল হচ্ছে বিখ্যাত নিকষা সতী, তোমার জননী। তোমার সহোদর হলো রক্ষ শ্রেষ্ঠ শুলি শম্ভুনি কুম্ভকর্ণ, ভ্রাতুষ্পুত্র বাসব বিজয়। ভ্রাতুষ্পুত্র মানে আমি, আমি ভাতিজা। তোমার ভাতিজা হলো বাসব বিজয়, বাসব ত্রাস। আর সেই তুমি কিনা নিজ গৃহ তাত দেখাও তস করে। তুমি তোমার নিজের ঘর, এটা তুমি তস্করকে দেখাইলা? এইটা তুমি ঠিক কাজ করলা? উচিত কাজ করলা? আরে তুমি চন্ডালে বসাও আনি রাজার আলয়ে। আরে চন্ডাল মানে চামার, মুচি। এ চামার তো সবচেয়ে নিচু জাত। তুমি একজন চামারকে এনে, যে সমাজের সবচেয়ে নিচু জাত, তাকে এনে সবচেয়ে উঁচু জাত রাজার আলয়ে বসালা। কাকে? চন্ডাল কাকে বুঝাচ্ছে বলো তো তোমরা? দেখি কমেন্টে লেখো তো, চন্ডাল কে? কাকে চন্ডাল বলা হচ্ছে? কাকে চন্ডাল বলা হচ্ছে? ভাই এটা খুব মজার একটা কবিতা, খুবই সহজ একটা কবিতা। ক্লাসের স্লাইড দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এইটা খুবই মজার একটা কবিতা, খুবই সহজ একটা কবিতা, তোমরা না বুঝলে তোমাদের কাছে কঠিন লাগবে। ইয়েস, হ্যাঁ, সুতর্থ। ওকে, তোমরা লিখতেছো তাহলে। চন্ডাল বলতেছে কাকে? এটা কে লিখছে? এটা লিখছে ইউষা। ইউষা লিখেছে যে চন্ডাল বলা হচ্ছে লক্ষণকে, লক্ষ্মণকে নাকি লাক্সমণকে? আচ্ছা, চন্ডাল বলা হচ্ছে লক্ষণকে, যে চন্ডালে বসাও আনি রাজার আলয়ে। আচ্ছা, কিন্তু নাহি গঞ্জি তোমাকে। গঞ্জি মানে কি? গঞ্জা মানে হচ্ছে তোমাকে আমি দোষারোপ করি না,
কিন্তু নাহি গঞ্জি তোমাকে, আমি তোমাকে তোমাকে আমি আজকে দোষারোপ করব না, তুমি গুরুজন, তুমি পিতৃতুল্য। দেখো, হায় চাচা, তুমি শত্রুকে এনে আমার ঘরের দুয়ারে দাঁড় করায় দিলা, আমারে শত্রুর হাতে উঠায় দিলা, তারপরে আমি তোমাকে দোষারোপ করব না, কারণ তুমি গুরুজন, তুমি আমার পিতৃতুল্য। ছাড়ো দ্বার, এই দ্বার মানে হলো দরজা। দ্বার মানে কি ভাইয়া? এটা সবাই লেখো। তোমাদের যে বইটা আছে না, এই যে আমি নিজেও কিন্তু বই নিয়ে ক্লাস করাচ্ছি, এই যে আমি তোমাদের বই নিয়েই ক্লাস করাচ্ছি, তোমরা এইভাবে বইটা খোলো। বইটা খুলে তোমাদের যে কবিতাটা আছে না ভাইয়া, ওই যে 233 পৃষ্ঠা, ওকে, তোমরা এইখানে সুন্দর করে লেখো, প্রত্যেকটার পাশে লিখে ফেলবা যে এইখানে কোনটাকে কি বুঝাচ্ছি। এই যে বললাম না যে সারো দ্বার, এই দ্বার মানে দরজা, এই দ্বারটা গোল দাও, গোল দিয়ে পাশে লিখে রাখো দরজা। যেগুলো শব্দ অর্থ তোমাদের কঠিন লাগবে। সারো দ্বার, যাব অস্ত্রাগারে, আমি অস্ত্রাগারে যাব, পাঠাইবো এই রাম অনুজকে সমন ভবনে। সমন ভবন মানে কি? যম ভবন। সমন ভবন মানে কি? মানে যমালয়, মানে জাহান্নাম। তাহলে কি করব? একে আমি সমন ভবনে পাঠাবো, একে আজকে এই রাম অনুজ, রাম অনুজ মানে কি? রাম অনুজ, অনুজ মানে হলো ছোট ভাই, তাহলে রাম অনুজ মানে কি? রামের ছোট ভাই অর্থাৎ লক্ষণকে। তাহলে আমি, আমার দরজা ছেড়ে দাও, আমি এখন অস্ত্রাগারে যাব, অস্ত্র আনবো, আর এই ভদ্রলোককে আমি জমের ঘরে পাঠায় দেব। এরপরে দেখো কি হয়েছে। লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে, আহব মানে যুদ্ধ, এটা প্রত্যেককে লিখবা, প্রত্যেককে কমেন্টে লিখবা, প্রত্যেককে কমেন্টে লেখো আহব ইকুয়াল যুদ্ধ। আহব মানে, এইটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, এইটা তোমার এইচএসসি তে অনেক বোর্ডে আসছে আগের বছরগুলোতে, তো এইটা না প্রচুর আসে, এমসিকিউতে আসে বা কতেও আসতে পারে তোমাদের এইচএসসি তে, যে আহব শব্দের অর্থ কি? লঙ্কার কলঙ্ক আজ আজি ভঞ্জিব আহবে, আহবে মানে কি ভাইয়া? যুদ্ধে। আহবে অর্থ কি? যুদ্ধে। তাহলে আজকে আমি যুদ্ধ করে, আমাকে অস্ত্রাগার, দরজা ছেড়ে দাও, অস্ত্রাগারে যাব, অস্ত্র আনবো, যুদ্ধ করব, রামানুজকে জমের ঘরে পাঠিয়ে দিব, এবং যুদ্ধের মাধ্যমে আজকে লঙ্কার কলঙ্ক আমি দূরীভূত করব। উত্তরিলা বিভীষণ। তাহলে এতক্ষণ যা কিছু দেখছো, এই সবগুলো কে বলছে? এই সবগুলো হচ্ছে মেঘনাদের কথা। কে বলছে? এই পুরো বক্তব্যটা হলো মেঘনাদের ছিল। এবার আসো বিভীষণের বক্তব্যে। উত্তরিলা বিভীষণ, এবার বিভীষণ বলতেছে, আরে এইটা করে লাভ নাই ভাতিজা, এগুলো বৃথা সাধনা, বৃথায় সাধনা ধীমান, রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ। আই হাই, কি বলে ফেললো এটা? চাচা কি বলতেছে? চাচা বলতেছে বৃথা সাধনা ধীমান, এইটা বলে লাভ নাই, এটা তোমার বৃথা চেষ্টা। আমি তো রাঘব দাস, আমি রামের দাস, তোমার অনুরোধ আমি কিভাবে রক্ষা করব হে। হাই হাই, কি কথাটা বললো। এবার দেখো কি ঘটে। উত্তরিলা কাতরে রাবণী, রাবণী মানে যেন কি? রাবণের সন্তানকে বলা হয় রাবণী, ঠিক আছে? রাবণী এবার কাতর কণ্ঠে, ওর কান্না পাচ্ছে, ও কান্না করে করে বলতেছে, হে পিতৃব্য, হে আমার চাচা, তোমার এই কথা শুনে আমার এখন মারা যেতে ইচ্ছা করতেছে। তুমি এটা কি বললা? তুমি এত বড় একটা রাজবংশের রাজকুমার হয়ে একটা বন জঙ্গলের মানুষের দাস হয়ে গেলা? হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছা মরিবারে, রাঘবের দাস তুমি? কেমনে ও মুখে আনিলে কথা? তাত তোমার ও মুখে কিভাবে এমন কথা আনতে পারলা তুমি? কহতা দাসেরে, আমারে বলো, তুমি কিভাবে তোমার মুখ দিয়ে এই কথা উচ্চারণ করলা যে তুমি রামের দাস? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এটার মানে কি? স্থাপিলা মানে স্থাপন করলো, বিধু মানে হলো চাঁদ। তাহলে ভগবান কি করছে দেখো, ভগবান এই চাঁদ রে স্থানুর ললাটে দিছে। স্থানু মানে কি? স্থানু মানে হচ্ছে তোমার আকাশ। তাহলে নিশ্চল আকাশের বুকে, আকাশের বুকে চাঁদকে ভগবান রেখে দিছে। তুমি কি কখনো দেখেছো পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি? কখনো চাঁদ সে আকাশ থেকে মাটিতে পড়ে আসে? কখনো তার আকাশ ছেড়ে মাটিতে এসে মাটিতে গড়াগড়ি খাইতে দেখছো? কখনো না, কারণ তার স্থান হলো উপরে, সে তো আকাশেই থাকবে। সেম ভাবে, সেম ভাবে
হে রক্ষারথী, ভুলিলে কেমনে? কে তুমি? জনম তোমার, জনম তব কোন মহাকুলে? তুমি কিভাবে ভুলে গেলা? তুমি কত বড় বংশে জন্ম নিয়েছো, এটা তুমি ভুলে যেতে পারলে? শুধু তাই নয়, দেখো আরো কি ঘটছে। কে বা সে অধম রাম? আরে বন জঙ্গলে থাকে, কাঠ কাঠে বনবাসে জীবন যাপন করে, কোথাকার কোন অধম রাম? এটা কিন্তু আমি বলতেছি না, তোমরা যদি কেউ সনাতনী ধর্ম অবলম্বী থাকো আমার উপর রাগ করবা না। আমি জাস্ট কবিতার ভাবটাকে কবিতার মতো করে রস দিয়ে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, একটু পরে তোমরা আমি মূল ভাব বলে তখন আরো ভালো ক্লিয়ার হবা। আচ্ছা এইবার দেখো, এটা স্বাচ্ছ হবে না, এটা আমার স্পেলিং মিস্টেক হচ্ছে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কানন। এই পঙ্কজ কানন মানে হলো পদ্ম বন, পঙ্কজ মানে হলো পদ্ম। আচ্ছা, তাহলে এই স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, মানে একদম স্বচ্ছ সরোবর যেখানে পানি একদম পরিষ্কার, কোনো কাদা নাই নোংরা নাই, এরকম স্বচ্ছ সরোবরে করে কেলি। কেলি মানে হচ্ছে খেলা, কেলি মানে কি? খেলা। তাহলে রাজহংস খেলা করে, কোথায় খেলা করে? স্বচ্ছ সরোবরে, সুন্দর পুকুরে, যেখানে পদ্ম ফুল ফোটে, পদ্মা ফুল ফোটে, সেই পদ্মা ফুলের সুন্দর স্বচ্ছ সরোবরে রাজহংস খেলা করে। আচ্ছা, যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে? প্রশ্ন করতেছে। আচ্ছা, কখনো দেখেছো রাজহাঁস এই স্বচ্ছ সুন্দর পানি ফেলে রেখে কাদাযুক্ত নোংরা পানির ভিতর যায়? কখনোই যায় না। এই পঙ্কিল সলিলে মানে কি? মানে নোংরা পানি, হ্যাঁ, কাদাযুক্ত পানি। তাহলে সে কি কভু পঙ্কিল সলিলে যায়? কখনোই যায় না। শৈবাল দলের ধাম, মানে যেখানে হচ্ছে ধরো যে তোমার অনেক বেশি শৈবাল এগুলো থাকে আর কি, এইরকম নোংরা পরিবেশে কখনো যায় কাদাযুক্ত? কখনোই যায় না। মৃগেন্দ্র কেশরী, এই মৃগেন্দ্র কেশরী মানে কি? অর্থ হচ্ছে আহ তোমার সিংহ। তুমি কি কখনো দেখেছো সিংহ মৃগেন্দ্র কেশরী? কবে? হে বীর কেশরী, সন্তোষে শ্রীগালে মিত্র ভাবে। শ্রীগালকে কখনো, এই মৃগেন্দ্র কেশরী সিংহ কি কখনো শ্রীগালকে, কখনো তোমার শিয়ালকে কখনো বন্ধু বানায়? এটা যায়, তাদের সাথে যায়? কখনোই যায় না। রাজহাঁস কখনো নোংরা পরিবেশে যায় না, চাঁদ কখনো মাটিতে এসে গড়াগড়ি খায় না। একইভাবে আহ মৃগেন্দ্র কেশরী বা সিংহ কখনো কি করে না? এই শ্রীগালকে কখনো তার বন্ধু বানায় না। তুমি কিভাবে এত উঁচু ফ্যামিলির একটা ছেলে হয়ে একটা বন্য মানুষের, এত নিচু এত হীন মনের মানুষের নিজের দাস, তার দাস হিসাবে দাস হইলা? এটা শোনার আগে তো আমার মরে যাওয়া উচিত ছিল। এরপরে দেখো কি বলে, এবার বলতেছে অজ্ঞ দাস। আরে আমি কম জানি, আমি অজ্ঞ, তুমি বিজ্ঞ, তুমি বহুত জানো, ঠিক আছে? অজ্ঞ দাস, বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে। তো বলতেছে যে তোমার চরণে কোনো কিছু অজানা নয়, তুমি অনেক জানো চাচা, তুমি অনেক জ্ঞানী। এই দেখো, তুমি একটা জিনিস খেয়াল করছো? আহ একটুখানি 1 মিনিট একটু তোমাদের একটা মোরাল লেসন দেই, হ্যাঁ? সেটা হলো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবা। চাচা তার বাবার সমতুল্য, তার জন্য শত্রু নিয়ে আসছে তাকে হত্যার জন্য তার ঘরের দরজায়, তারপরেও সে তার চাচাকে কোনো নোংরা কথা বলেছে, কোনো বিরোধিতা করেছে, চাচার উপর আক্রমণ করেছে, কোনো গালিগালাজ করেছে, কোনো দোষারোপ করেছে? কিছু করে নাই। তারপরেও বলতেছে, হে চাচা তুমি অনেক জ্ঞানী, তুমি বিজ্ঞতম, আমি কম জানি, আমি কম জ্ঞানী, কিন্তু আমাদের কারেন্ট ওয়ার্ল্ড সিচুয়েশন কেমন? এই গত সপ্তাহে ভাই কান্না আসে এগুলো দেখলে, সিরিয়াসলি কান্না আসে, যে আমাদের ফিউচার জেনারেশন আরো কত 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 করুণ অবস্থা হবে। গত সপ্তাহে একটা মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে, সে আদালতে গেছে তার বাবা মায়ের বিরুদ্ধে অ্যাকশন নিতে। সে বলতেছে উইথাউট মাই কনসেন্ট, মানে আমার কোনো কনসেন্ট ছাড়া তারা পৃথিবীতে তাদের ইচ্ছা মতো আমাকে পৃথিবীতে জন্ম দিছে। বলে কি এই মেয়ে? মানে তাকে পৃথিবীতে আনার জন্য তার থেকে অনুমতি নেওয়া লাগবে। বলে দে আর চাইল্ড অ্যাবিউজার।
তারা নাকি তাকে অ্যাবিউজ করে, তারা নাকি তাকে টর্চার করে। মানে তোমরা হয়তো সবাই এটা দেখছো ভাই, এইটা হচ্ছে খুব বড় একটা অশনের সংকেত, বুঝছো? তোমরা বলতে পারো না ভাই আমি খুবই ভালো, তুমি ভালো, কিন্তু তুমি তোমার জায়গা থেকে হয়তো আদালতে যাও না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আব্বু আম্মুর সাথে অনেক সময় অনেক ধরনের বেয়াদবি করি। এগুলো করবা না, বুঝছো? এই যে এই বছর এইচএসসি 25-এর, আমি মনে হয় নাই এখন আর কেউ এইচএসসি 25-এর এই ক্লাসটা দেখতেছে, ওরা সবাই চলে গেছে। তোমরা তো 26-এ, তোমাদের একটা নিউজ বলি, এট লিস্ট এই ক্লাসটা তো লাইভ থেকে যাবে, তোমরা পরে দেখে নিবা, এই ক্লাসটা রেকর্ড থেকে যাবে, পরে দেখে নিও, আমার কথাটা মিলায় নিও। এট লিস্ট সর্বনিম্ন হলেও 40 থেকে 50% স্টুডেন্ট ফেল করবে এইবার এইচএসসিতে। সর্বনিম্ন 40 থেকে 50% স্টুডেন্ট ফেল করবে। 12 লাখ ছেলে পেলে পরীক্ষা দিচ্ছে না, 5 লাখই পাস করতে পারবে না। 5 থেকে 6 লাখ হাইস্ট পাস করবে, হাইস্ট 6 লাখ পাস করবে, এটা 7 লাখের বেশি যাবেই না। এসএসসির চেয়ে অনেক অনেক করুণ অবস্থা হবে এইচএসসির। যত দিন যাবে আমাদের অবস্থা, সবকিছুর অবস্থা ততই করুণের দিকে যাচ্ছে। ছেলেপেলে পড়বে না, ছেলেপেলে করবে না। তোমরা তোমাদের এই যে শিক্ষকদের হাত থেকে ব্যাত উঠে দেওয়া, আরে শিক্ষক তো দূর কি বাদ বেটা, তোমরা বাপ মা ওরাই মানো না, তোমরা বাপ মায়ের সাথে যে ব্যবহার করো। ছোট্ট একটা আয়াত বলে এই পরের পাঠে চলে যায়, কোরআনে না একটা ছোট্ট একটা এরকম একটা কথা আছে না, আমি এখানে তোমাদের এই পড়ার রিলেটেবল বলে বলতেছিলাম যে দেখো, ওর চাচা ওর জন্য লক্ষণকে নিয়ে আসছে, অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, সেই ছেলে ভদ্রভাবে দাঁড়ায় আছে, সে তার চাচাকে কোনো প্রকার বলল না নাহি গঞ্জি তোমাকে, মানে তোমাকে আমি কোনো দোষারোপ করবো না। এটাকে বলে সত্যযুগ। সত্যযুগের মানুষ কত শ্রদ্ধা করতো বড়দেরকে। তার বাবা তার খুনি, তারপরে সে তার বাবাকে কোনো প্রকার দোষারোপ করবে না। কোরআনে একটা ছোট্ট কথা আছে, সেটা কি জানো? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর আগে আরো বেশ কিছু কথা আছে, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এখানে বলছে যে তোমরা তোমাদের রবের আদেশ পালন করবা, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, তারে ছাড়া আর কারো আদেশ পালন করবা না। এরপরেই বলতেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাবা মার সাথে সর্বোচ্চ সুন্দর আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তাদের কেউ বার্ধক্যে উপনীত হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের একজন অথবা তাদের উভয়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে কখনো উহ এই শব্দটাও করবা না। ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তো বলতেছে ফালা তাকুল্লাহুমা উফ, কখনো বাবা মায়ের উপরে এই উহ এই শব্দটাও করবা না। এই এই লেসনটা যদি তুমি মানতে পারো, তুমি যে লাইফে কই থেকে কই চলে যাবা কল্পনাও করতে পারবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী পড়ে দেখবা, যুগে যুগে যত ভালো মানুষ ছিল, যত খারাপ মানুষ ছিল, সবার সফলতার পিছনে একটা কমন বৈশিষ্ট্য ছিল, তারা এই 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 আয়াতটা মানতো। ফালা তাকুল্লাহুমা উফ, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাক, মায়ের উপরে কখনো বেয়াদবি করবা না, বাবা মায়ের উপরে কখনো বেয়াদবি করবা না। উফ মানে তাদের উপর হাজারো বিরক্ত হও, তাদের সাথে গালিগালাজ তো দূরের কথা, রাগারাগি তো দূরের কথা, শব্দটাও করবা না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সুন্দর করে কথা বলবা। এরপর আর অনেকগুলো কথা আছে, চলো আমরা তারপরের পার্টে চলে যাই। তোমরা যদি এই নিয়মগুলো মানতে পারো ভাইয়া, কল্পনাও করতে পারবা না যে পৃথিবীতে না, মানে সবাই তোমার ফ্রেন্ডরা সবাই সর্বোচ্চ পরিশ্রম করবে, একই কলেজে পড়তেছো, একই প্রকাশনীর গাইড পড়তেছো, একই ভাইয়ার কাছে প্রাইভেট পড়তেছো, সবই ঠিক আছে, বাট তোমাদের 5 জন ফ্রেন্ডের 2 জন খুব ভালো পজিশনে চলে যায়, 2 জন এভারেজ, একজন কোথাও হয় না। তো শুধু চেষ্টা, পরিশ্রম, সুযোগ সুবিধা সবকিছুর পাশাপাশি বাবা মায়ের দোয়া, এটা অনেক বড় একটা বিষয়। এরপরে দেখো কি বলতেছে, বলতেছে অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, আরে আমি আমি কম জানি, তুমি অনেক জানো। অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কোনো কিছু অজানা নয়, তুমি অনেক জ্ঞানী, তুমি সব জানো। ক্ষুদ্রমতি নর কর লক্ষণ, এটা লক্ষণ সম্পর্কে বলতেছে। লক্ষণ কত নিচু শ্রেণীর একজন মানুষ, কেন নিচু শ্রেণীর এটা ব্যাখ্যা দিতেছে। যদি নিচু শ্রেণীরই না হয়, নহিলে যদি তাই না হতো, তাহলে সে কিভাবে অস্ত্রহীন যোধে, কি সে কি সম্মুখে সংগ্রামে, মানে একজন অস্ত্রহীন মানুষ যে যজ্ঞাগারে ঢুকছে জাস্ট একটা ধুতি পরে, কোনো প্রকার অস্ত্র তার হাতে নাই, যদি লক্ষণ এই ক্ষুদ্রমতি নর না হইতো, কর না হইতো, তাহলে সে কি অস্ত্রহীন যোধে কি সে
সম্বন্ধে সংগ্রামে, তাহলে একজন অস্ত্রহীন মানুষকে সে যুদ্ধ করার জন্য আহ্বান করতে পারে না। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? বলতেছে যে হে মহারথী, এটাই কি মহারথী প্রথা? এটাই কি বীরদের প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে। এই লঙ্কাপুরের এমন কোন শিশু নাই যে হাসবে না এই কথা শোনার পরে। কোন কথা? এই কথা যে একজন অস্ত্রহীন মানুষের সাথে অস্ত্র নিয়ে এসে যুদ্ধ করতেছে। ছাড়ো পথ, আসিব ফিরিয়া এখনই। আমার পথ ছেড়ে দাও, আমি এখনই ফিরে আসব। দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। আচ্ছা, এই এই সৌমিত্রী কেন বলা হয়? এর মায়ের নাম ছিল হচ্ছে সুমিত্রা। তাহলে লক্ষণের মায়ের নাম কি ছিল? এই যে লক্ষণ, এই লক্ষণের মায়ের নাম ছিল হচ্ছে সুমিত্রা। এই সুমিত্রার সন্তান বলে তার নাম কি? সৌমিত্রী। তাহলে লক্ষণের মায়ের নাম হলো সুমিত্রা। এই জন্য কি বলা হয়েছিল? যে দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রী কুমতি। এই সৌমিত্রীর সন্তান কিভাবে আমাকে আজকে যুদ্ধে হারায়, আমি এটা দেখে ছাড়বো। চাচা, তুমি আমার পথ ছাড়ো। দেব দত্ত নর রণে সচক্ষে দেখেছ রক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসের। মানে যখন দেবতাদের সাথে, দত্তদের সাথে, মানুষদের সাথে যুদ্ধ হয়েছিল, তাহলে দেবতা দত্ত মানুষদের যুদ্ধে আমি যে কত ভয়ঙ্কর যোদ্ধা এটা তুমি তোমার নিজ চোখে দেখেছো, সচক্ষে দেখেছো। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের, আমার পরাক্রমশীলতা, আমার শক্তি তুমি দেখেছো। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। আমি একটা দুর্বল মানুষকে দেখে কি দেখি ডরিবে হেন দাস। আমি কিভাবে ভয় পাবো? আমি কি দেখে ডরাবো এই নিচু শ্রেণীর মানুষকে দেখে? নিকুম্বিলা যজ্ঞাগারের প্রগল্ভে পশিল দম্ভী আজ্ঞা করো দাসে। বলতেছে যে নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী, আমাকে আজ্ঞা, মানে আমাকে তুমি সুযোগ দাও, আজ্ঞা করো দাসে। শান্তি নরাধমে তব জন্মপুরে তা পদার্পণ করে হে বনবাসী। হে বিধাত নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত প্রফুল্ল কোমলে কীটবাস। আর মানে এগুলো তুলনা করতেছে যে এত নিচু শ্রেণীর মানুষ এত বড় একটা রাজপ্রাসাদে এসেছে। এই যে বলতেছে নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত প্রফুল্ল কোমলে একটা কীটবাস কহতাৎ সহিব কেমন, আমি কিভাবে এটা সহ্য করব? এই বন জঙ্গলের মানুষ এসে আমার এত বড় একটা রাজপ্রাসাদে থাকতেছে, আমি এটা নিতে পারতেছি না। এরপরে কি হয়েছে দেখো, হেন অপমান আমি ভ্রাতুষ পুত্র তব তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। বলতেছে যে হে চাচা, এই অপমান আমি কিভাবে সহ্য করবো? এটা তো তোমার অপমান, এবং তুমি কিভাবে এটা সহ্য করতেছো? মহামন্ত্র বলে যথা শির ফণি মনিল বদন লাজে উত্তরিলা রথি রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে নাহি দোষী আমি বৎস বৃথা ভসমরে। এবার চাচা বলতেছে আরে উত্তরলা রথি রাবণ অনুজ, এই রাবণ অনুজ মানে হলো রাবণের ছোট ভাই, মানে আমাদের বিভীষণ। বিভীষণ বলতেছে লক্ষ্মী রাবণ আত্মজে, এই লক্ষ্মী মানে হলো লক্ষ্য করে। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন হয়েছিল। লক্ষ্মী মানে কি? লক্ষ্য করে। এই লক্ষ্মী মানে কিন্তু লক্ষণ না। তাহলে লক্ষ্মী, লক্ষ্মী রাবণ আত্মজে, মানে রাবণ আত্মজ মানে কি? রাবণ অনুজ মানে হলো রাবণের ছোট ভাই, আর রাবণ আত্মজ মানে হচ্ছে রাবণের ছেলে। মানে মেঘনাথকে লক্ষ্য করে এবার এই রাবণ অনুজ বিভীষণ বলতেছে যে নহি দোষী আমি বৎস, বৎস আমার কোনো দোষ নাই, বৃথা ভসমরে, তুমি শুধু শুধু আমারে দোষ দিচ্ছ। তুমি নিজ কর্মদোষে হাই মজাইলায় কনক লঙ্কা রাজা মজিলা আপনি। বলতেছে যে এইটা তো রাজা তার নিজের দোষে এইটা করছে, তার নিজের সমস্যার জন্য, নিজের বোনের আমাদের পারিবারিক সমস্যার জন্য পুরো রাজ্যে সে একটা যুদ্ধ বাধায় দিছে। এটা তো সে ঠিক করে নাই। পাপ, আচ্ছা, বিরত সতত পাপে দেবকুল এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী প্রলয়ে যেমতি বসুধা। মানে প্রলয়ের সময় যেভাবে পৃথিবী ডুবেছিল, লঙ্কাও এখন পাপে সেইভাবে ডুবে যাচ্ছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী, মানে বলতেছে যে আমি এই লঙ্কাকে রক্ষা করার জন্য এই প্রলয়ের সময় যখন পৃথিবীতে মহাপ্রলয় হয় তখন পুরো পৃথিবী ডুবে যায়, ধ্বংস হয়ে যায়। সেম ভাবে রাবণের পাপের কারণে আজকে লঙ্কাপুরী ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমি এই লঙ্কাপুরীকে রক্ষা করার জন্য
লঙ্কাপুরীকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী হয়েছি। পরদোষে কে চাহে মজিতে, রুশিলা বাসবাস, আচ্ছা বাসত্রাস, গম্ভীরে যেমতি, নিশীথে অম্বরে মঞ্জে, জিমুচেন্দ্র কপি, কহিলা বীরেন্দ্র বলি, ধর্মপথগামী, হে রাক্ষস রামানুজ, রাক্ষস রাজা অনুজ, বিখ্যাত জগতে তুমি, এটা হচ্ছে মানে ওই চাচা সম্পর্কে বলতেছে, তুমি ধর্মপথগামী, হে রাক্ষস রাজ অনুজ, মানে হে রাবণের ছোট ভাই, আমার প্রিয় চাচা বিভীষণ, তুমি শোনো, বিখ্যাত জগতে তুমি, তুমি তো পৃথিবীতে অনেক বিখ্যাত, কোন ধর্ম মতে তুমি আমাকে একটু বলো, কহ দাসে, যে শুনি যে তুমি জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সব কিছু জলাঞ্জলি দিলা। বুঝলাম, ঠিক আছে, আমাদের দোষ আছে, তাই বলে তুমি এই আত্মীয় সম্পর্ক সবকিছু জলাঞ্জলি দিয়ে দিবা? তুমি আমাদের বিরোধিতা করবা, ঘরের শত্রু বিভীষণ হয়ে যাবা? আচ্ছা, গুণবান, এই কথাটা তোমাদের পরীক্ষায় আসে, যে শাস্ত্র বলে, শাস্ত্র বলে, এই দেখো আমি না তোমাদের কমেন্ট পড়তেছি না, যখন কমেন্ট পড়তেছি না অনেকে চলে যাচ্ছ, শোনো একটুখানি মনোযোগ দিয়ে দেখো ভাইয়া, এই অংশটুকু না তোমাদের জন্য আহ কতটা গুরুত্বপূর্ণ তোমরা পরে বুঝতে পারবা। তোমাদের অনেকের কাছে এই কবিতাটা একটু কঠিন লাগতে পারে, একটুখানি মনোযোগ দিয়ে, আমি শেষ করে দেব। শাস্ত্র বলে, কি বলে শাস্ত্র, যে তোমার গুণবান যদি পরজন হয়, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। অর্থাৎ এটা কেউ মাইন্ড করে না, ওকে একটু পার্সোনালি বলি, তোমার আপনজন সে যদি কম শিক্ষিতও হয়, অপরজন সে যদি বেশি শিক্ষিত হয়, তারপরেও তুমি তোমার আপনজনের পক্ষ অবলম্বন করবা। তোমার জীবন সঙ্গিনী সে যদি একটু কম সুন্দরও হয়, সে যদি একটু কম মেধাবীও হয়, সে যদি একটু কম শক্তিশালীও হয়, তারপরেও তুমি তার পক্ষ অবলম্বন করবা, সবসময় সুখে দুঃখে তার পাশে দাঁড়াবা। আর একজন যে তোমার আপন কেউ না, বাট সে বেশি সুন্দরী, সে বেশি জ্ঞানী, বেশি মেধাবী, তুমি তারপরেও তার পক্ষ অবলম্বন করা যাবে না। বুঝতেছো কিনা? তোমার পরিবারের সদস্য, তোমার আপনজন, এটা এখানে বোঝাচ্ছে যে গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। যেখানে বলছে যে গুণবান যদি পরজন হয়, মানে অপর ব্যক্তি যদি অনেক বেশি গুণের গুণান্বিতও হয়, তারপরেও গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তাহলে এই গুণহীন স্বজন এই নির্গুণদের চেয়ে অনেক বেশি আপন। পর পর সদা, আচ্ছা, এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে, কিন্তু বৃথা গঞ্জি তোমারে আমি শুধু শুধু দোষ দিচ্ছি, বৃথা গঞ্জি, হেন সহবাসে, এই সহবাস অর্থ হচ্ছে একসাথে থাকা, পথ অনুসরণ করা, মানে তুমি তো এখন রামের সহবাসে, মানে রামকে অনুসরণ করতেছো, তুমি রাঘব দাস, তুমি রামের অনুসারী, এই নিচু শ্রেণীর সহবাসে, নিচু শ্রেণীর মানুষের সাথে অবস্থান করে, সহ অবস্থান করে, একসাথে বসবাস করে, তাদের অনুসরণ করে, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে। বলতেছে আরে তুমি তো নিচু শ্রেণীর মানুষের সহবাস করতেছো, নিচু শ্রেণীর মানুষের সাথে মিশতেছো, নিচু শ্রেণীর মানুষের দাস হয়েছো, তোমার কাছে এটা ঠিক আছে, আমি এমনি তোমারে দোষ দিচ্ছিলাম, তোমারে দোষ দিয়ে কি লাভ, তুমি তো নিচু শ্রেণীর মানুষের সহবাসে আছো, তাদের সাথে মিশতেছো, তাদের দাসত্ব করতেছো, বর্বরতা তুমি কেন না শিখিবে, গতি যার নিচ সহ নিচু সে দুর্মতি, মানে যে মেশেই নিচু জাতের মানুষের সাথে, তার কাজকর্ম তো নিচু জাতেরই হবে। তোমরা বুঝতে পারছো কিনা? আমি অনেক বেশি হয়তো এগ্রেসিভ হয়ে গেছিলাম, যেহেতু এই কবিতাটা অনেক বড় একটা কবিতা ভাই, আমার মনে হয় না বাংলাদেশের কোনো কলেজের কোনো ক্লাসে একদিন বা 2 দিন এটা শেষ করে। এই কবিতাটা শেষ করতে নর্মালি কয়েকদিন সময় লাগতো, এবং তোমরাও একটু ভাষাগুলো বুঝতে একটু কঠিন হতো, কিন্তু আমার মনে হয় আমি মূল ভাবটা তোমাদের বুঝাই দিতে পারছি। তোমরা যদি মূল ভাবটা বুঝে থাকো, তোমরা খুব চমৎকার করে এটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। এই বৈশাখী দুষ্টটা, এটা অনেক সহজ রে, এটা অনেক সহজ। এসএসসি 26 ব্যাচ, হ্যাঁ সুমাইয়া সুলতানা ভাইয়া, অনেক অনেক দোয়া রইল। আব্দুল আল মামুন ভাইয়া, সহবাস শব্দের অর্থ হলো একসাথে বসবাস করা, অনুসরণ করা। এখানে সহবাস বলতে হচ্ছে কি বুঝিয়েছে, সহবাস শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা, হেন সহবাস মানে নিচু শ্রেণীর মানুষের সাথে সহবাস করা,
নিচু শ্রেণীর মানুষের দাস হওয়া, নিচু শ্রেণীর মানুষের পথ মেনে চলা, এটা বুঝিয়েছে। হ্যাঁ, এখানে তোমরা অন্য কিছু ভাবিও না প্লিজ। এরপরে বেশ কিছু কথা আছে, এইগুলা তোমরা একটু দেখে নিবা। যে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে আমাদের হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এটা নেওয়া হয়েছে কোথা থেকে? এটা নেওয়া হয়েছে বাল্মীকির রামায়ণকে অনুসরণ করে মেঘনাদ বধ কাব্য লিখেছে। এই মেঘনাদ বধ মহাকাব্য কিন্তু ঠিক উল্টো। হ্যাঁ, বাল্মীকি রামায়ণে যাদেরকে নায়ক বানিয়েছে, মেঘনাদ বধ মহাকাব্যে বিভীষণ ঠিক তাদেরকেই ভিলেন বানিয়েছে, ঠিক উল্টো ভাবে লিখেছে। তোমরা বিভীষণের প্রতি আমাদের মাইকেল মধুসূদন দত্ত থেকে যে লাইনগুলো অনেক বেশি কোশ্চেন হয়, এরকম কিছু লাইন আমি তোমাদের বলে দেই। ওনার 1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার এই সাগরদাড়ি গ্রাম, এই গ্রামটার নাম অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি প্রশ্ন হয়। সাগরদাড়ি গ্রামটা মনে রাখবা, উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় হিন্দু কলেজ ছেড়ে যে বিশপ কলেজে ভর্তি হন, এবং এখানে কিন্তু উনি অনেক বিভিন্ন ধরনের প্রায় 14টা ল্যাঙ্গুয়েজের উপর এক্সপার্ট ছিলেন। এই ভদ্রলোক 14টা ল্যাঙ্গুয়েজের এক্সপার্ট ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। এবং উনি বাংলা সাহিত্যে প্রথম অমিত্রা অক্ষর এই ধারাটি প্রবর্তন করেন। এইটা অনেক বেশি পরীক্ষায় আসে, যে বাংলা সাহিত্যে প্রথম অমিত্রা অক্ষর ধারাটি প্রবর্তন করেন কে? অমিত্রা অক্ষর ধারাটি প্রবর্তন করেন শোনো শোনো শোনো, হাতে সময় আছে না? আমি তোমাদেরকে এগুলো প্রয়োজনে আবার রিভিশন করাবো, তোমরা চিন্তাই করিও না ভাইয়া। তোমাদের সাথে মাত্র জার্নি শুরু হচ্ছে, এইচএসসি 26, এই একটা কবিতার উপর 3বার ক্লাস পাবা, চিন্তা করিও না। আমি এই কবিতাটার উপরে তোমরা আবার ক্লাস পাবা। অতএব আজকে যারা ক্লাস করলা, এই ক্লাসটা আমি প্রয়োজনে ইউটিউবে দিয়ে দেবো। ইউটিউবে দিয়ে দিলে কি হবে, তোমরা হচ্ছে এইটা স্পিড বাড়িয়ে দেখতে পারবা। আমি ইউটিউবে দিয়ে দেবো, তোমরা ইউটিউব থেকে দেখে নিও টেনে টেনে। আর এরপরে এটার পর আবারও ক্লাস পাবে, এবং তোমরা পর্যাপ্ত ক্লাস পাবা। এইচএসসি 26-27 যারা আছো, তোমরা প্রত্যেকটা গল্প একদম ফুল সিলেবাস কভার করাবো আমরা। 12টা গল্প, 12টা কবিতা, 24টা ক্লাস শুধু গল্প কবিতার উপর পাবা। এরপরে নাটক উপন্যাসের উপর আরো 6টা ক্লাস, মানে প্রায় 30টা প্লাস ক্লাস পাবা শুধু মানে প্রথম ধাপে, ফার্স্ট ফেজে। আমি এটার পর কয়েক ধাপে ক্লাস নেবো তোমাদেরকে। একদম ফার্স্ট ফেজে প্রায় 30টা ক্লাস নেবো শুধু ফার্স্ট পেপারের উপরে। এগুলো একটু দেখবা। যে এরপর হচ্ছে বিভীষণতে মেঘনাদ কাব্য অংশটুকু মাইকেল মধুসূদন দত্তের এই মেঘনাদ বধ কাব্যের বধ অংশ, অর্থাৎ 9টা স্বর্গের ভিতর যে 6ষ্ঠ স্বর্গ আছে, 6ষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। খুল্ল তাঁত, এই তাঁত মানে হচ্ছে কি চাচা বা বাবা, বিভীষণকে প্রত্যক্ষ করে দেশপ্রেমিক, এখানে প্রেমিক হবে। মেঘনাদ যেই উক্তিগুলো করেছে, যে বক্তব্যগুলো দিয়েছে, সেখান থেকে এখানে নেওয়া হয়েছে। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম শ্রেষ্ঠ সন্তান মাইকেল মধুসূদন দত্ত কি করেছে, এখানে এই বাল্মীকির রামায়ণকে অমিত্রা অক্ষর ছন্দে নবমূল্য দান করেছে এই কাব্যে। এখানে রাম লক্ষণকে অনেক হীন হিসেবে উপস্থাপন করা হয়েছে, বাট মূল মহাকাব্য যেটা বাল্মীকির রামায়ণ, সেখানে হচ্ছে রাম লক্ষণকে হিরো হিসেবে দেখানো হয়েছিল। এছাড়াও এখানে তার মৃত্যুটা তোমরা দেখবা, তার নাটকগুলো দেখবা। এখানে পদ্মাবতী, শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী এবং তার প্রহসন রয়েছে, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের রোশনও, এরকম আরো অনেকগুলো বিষয় আছে। তার মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দের 29শে জুন কলকাতায় মৃত্যুবরণ করেন। উনি অমিত্র অক্ষর ছন্দ ফার্স্ট উনি হচ্ছে কি করেন, প্রবর্তন করেন। এছাড়াও আরো যত বিষয়গুলো রয়েছে, আমরা এটার পর একটা পরীক্ষা নেব তোমাদের। এই পুরো ক্লাসের স্লাইডটা আমরা তোমাদের পেইড ব্যাচের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই দিয়ে দেবো ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে। অবশ্যই এখানে দেওয়ার কিছু নাই, ফার্স্ট যে কয়টা পেজ আছে এটা তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট। এটা এই যে এই চরিত্র বিশ্লেষণটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে আশা করি। এইটা তোমরা একটু ভালো করে দেখে নেবে। আমি পুরো কবিতা থেকে যে লাইনগুলো একাধিকবার পরীক্ষায় আসে, যে ইনফরমেশন গুলো, সেগুলো এখানে চরিত্র বিশ্লেষণ করছে, এটা তোমরা দেখে নিও। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে একটু ঝটপট করো, আমি তোমাদের অ্যান্সার গুলো দেই। স্যার, পেজে কোর্সের বিষয়ে জানতে এসএমএস দিছিলাম, রেসপন্স করে নাই। ইবিআই 6.0 কোর্স ফি কত টাকা? এই কোর্স ফিটা ভাইয়া 2600 টাকা, কিন্তু এখন অফারে মাত্র 1000 টাকায় ভর্তি চলতেছে। অফারটা হয়তো সর্বোচ্চ 1 সপ্তাহ কি 3 দিনের মতো আছে, 3 দিন মনে হয় আছে। এই শুক্রবার এই অফারটা শেষ হয়ে যাবে, নতুন অফার আসবে, প্রাইসটা হয়তো দ্বিগুণ হয়ে যাবে। 2600 টাকার কোর্স এখন 1000 টাকায় ভর্তি চলতেছে, ইবিআই 6.0। ভাইয়া, পেইড বেসের ক্লাস কি কালকে প্রাইভেট গ্রুপে হবে? ইয়েস, পেইড বেসের ক্লাস সবসময় প্রাইভেট গ্রুপেই হবে।
আমরা ওই একটা করে ক্লাস ফ্রিতে আমাদের পেজে নিচ্ছি। বাংলার একটা ফ্রি ক্লাস হলো, গল্পের একটা ফ্রি ক্লাস হবে, কবিতার একটা ফ্রি ক্লাস হলো, মানে কবিতার 12টা ক্লাসের একটা ক্লাস পেজে ফ্রিতে হলো, গল্পেরও সেম 12টা ক্লাসের একটা ক্লাস হয়তো এখানে ফ্রিতে হবে, ব্যাকরণের হয়তো একটা ক্লাস এখানে হবে, বাকি সবগুলো আমাদের পেইড বেসে হবে, এবং ম্যাটেরিয়ালস গুলো পেইড বেসে পেয়ে যাবে, এক্সামস গুলো পেইড বেসে হবে। আর আর শোনো, তোমরা যারা হচ্ছে, আমরা কিন্তু 25 ব্যাচকে একদম শেষ সময় এসে ফ্রিতে তাদেরকে আমরা কমপ্লিট করে দিয়েছিলাম। 26 ব্যাচ। একজন কি বলে দেখো, একজন বলে ভাই আমাকে হচ্ছে আপনি কি বলছেন, আমাদের বাচ্চা বলছেন, আমাদের এনআইডি কার্ড হয়ে গেছে। আরে বোকা, তোমরা অনেক ছোট রে। আরো কয়েকদিন পরে, আর কয়টা দিন যাক, তারপর কান্না করবা, বলবা ভাই আমরা বড় হয়ে যায়নি, আমরা অনেক ছোট আছি। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দেবো। ওকে ওকে। প্রফুল্ল কোমলে কীটবাস, এখানে উদাহরণ দিয়েছে, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবো, তোমরা যতজন কমেন্টে কোশ্চেন করছেন আমরা সবার অ্যান্সার দেবো। দাঁড়াও, ভাইয়া আজকের রেকর্ডটা প্রাইভেট গ্রুপে সবসময় থাকবে? ইয়েস, আজকের এই রেকর্ড লাইভ ক্লাসটা আমরা ডাউনলোড করে প্রাইভেট গ্রুপে দিয়ে দেবো, থেকে যাবে। রুটিন কি দিবেন? হ্যাঁ, রুটিন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। রুশিলা বাসবত্রাসের অংশ, হ্যাঁ। আচ্ছা, রুশিলা মানে রুশে উঠলো, মানে রেগে গেল। হ্যাঁ, রুশে উঠলো কে? বাসবত্রাস মানে কি? বাসবত্রাস হচ্ছে মেঘনাদ, রাবণের বড় ছেলে, ভাতিজা। ভাতিজা চাচার উপরে তখন মানে সে হচ্ছে রুশিল, রুশে উঠলো। আচ্ছা, এরপরে প্রফুল্ল কোমলে কীটবাস। প্রফুল্ল কোমল, হ্যাঁ, এখানে কি কখনো মানে কীটবাস করবে, এটা কম্পেয়ার করছে যে মানে এই সেম কয়েকটা বাক্য বলছে। ওই যে বলছে না যে ওই পঙ্কিল সলিলে তোমার হচ্ছে যে রাজহাঁস কি থাকবে, রাজহাঁস হচ্ছে সুন্দর একটা পুকুরের ভিতরে থাকবে যেখানে পদ্ম কানন আছে, কিন্তু রাজহাঁস কি কখনো কাদাযুক্ত সলিলে থাকতে পারে? কখনোই থাকতে পারে না। সেম ভাবে এখানে উদাহরণ দিচ্ছে যে আহ, কি তোমার বাক্যটা, হাই হাই। আচ্ছা, একজন লিখছে ভাই আপনার নাম কি? ভাই আমার নাম হলো আব্দুল্লাল নোমান। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি, কয়েকটা ক্লাস করি, তারপরে চিনতে পারবা। ভাইয়া প্রথমে ব্যাকরণ শুরু করলে ভালো হতো, কারণ আমরা 3টা সেকেন্ডারে ঢুকেছি, মানে ব্যাকরণের পর বাংলা প্রথম পত্র শুরু কোনো প্রবলেম নাই। আমি তোমাদের একটা বাংলা ফার্স্ট পেপার ক্লাস নিচ্ছি, আবার বাংলা সেকেন্ড পেপার শুরু করবো আগামী সপ্তাহ। তোমাদেরকে আমি উচ্চারণ বা বানান কোনো একটা টপিক দিয়ে শুরু করব ক্লাস, ভাইয়া চিন্তা করিও না। ভাইয়া গ্রুপে এখনো অ্যাপ্রুভ করে নাই কেন? আচ্ছা, অ্যাপ্রুভ করে নাই, এখনই করে নেবে ভাইয়া, চিন্তা করিও না। এরপরে দেখো প্রফুল্ল কমলে কীটবাস, ওই যে প্রফুল্ল কমলে কীটবাস, এটা হচ্ছে লক্ষণকে বলতেছে যে প্রফুল্ল কোমল মানে সুন্দর একটা বাগানের ভিতরে কি কখনো কীট বাস করতে পারে? মানে এইটা কত নিকৃষ্ট হয়ে যায় না বিষয়টা? কীট পোকামাকড় এসে বসবাস করবে না, এটা যায় না। সেম ভাবে এত বড় একটা রাজপ্রাসাদে বন জঙ্গলে থাকা লক্ষণকে নিয়ে আসছো, এটা কম্পেয়ার করছে। আচ্ছা, এরপরে ভাইয়া ওকে ওকে, ক্লাসগুলো ভাইয়া 8টা 8:30-এর দিকে দিলে ভালো। ইয়েস, আমরা তোমাদের রুটিনটা চেঞ্জ করব। হ্যাঁ, রুটিনটা এখন যেই রুটিনে আছে ভাইয়া, এই রুটিনটাতে তোমাদের কষ্টকর, আমারও কষ্টকর। আমি পার্সোনালি আমি আমার আম্মুর কাছে ওয়াদা করছি যে আম্মু আমি এখন থেকে রাত 11টার ভিতর ঘুমায় যাব। ঠিক আছে, তো 11টায় ঘুমাতে হলে 10টায় বেডে যেতে হবে। আমি নিজেও পার্সোনালি তোমাদের ক্লাসগুলো যত দ্রুত শেষ করা যায় আমরা চেষ্টা করতেছি। তোমাদের ক্লাসগুলো দেখি আহ 7, 7:30 বা 8:30টার দিকে দেওয়া যায় কিনা। আমরা হয়তো 7 দিনের ভিতরে তোমাদের রুটিনটা চেঞ্জ করবো, আগামী সপ্তাহের দিকে তোমাদের আমরা নতুন রুটিন প্রোভাইড করব। এর আগ পর্যন্ত এই সময়ে ক্লাসগুলো হবে। আমরা চেষ্টা করতেছি আমাদের এই স্টুডিওর অন্য শিডিউলগুলো ঠিক করে তোমাদের শিডিউলটা সামনের দিকে এনে দিতে। আচ্ছা, তোমরা যারা যারা ওই রিকোয়েস্ট দিয়েছো গ্রুপে, তোমাদের রিকোয়েস্ট গুলো একসেপ্ট করা হবে। এই কবিতাটা পড়ে কি পরীক্ষা নেবেন? ভাই আপনি কি ফার্স্ট এবং ইয়েস, আমি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই পড়াবো। ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি, হ্যাঁ, তোমরা হচ্ছে নিকুম্বিল্লা যজ্ঞাগার বলতে কি বোঝায় শোনো। যজ্ঞাগার মানে কি? যজ্ঞাগার অর্থ হচ্ছে যেখানে যজ্ঞ করা হয়। ও এগুলো তো আমার বলা যাবে না, তাই না? আমি তো মুসলিম। তো এই যে তারা যে যজ্ঞ করে, হ্যাঁ, পূজা করে, প্রেয়ার করে, এইটা হচ্ছে যেই জায়গাটাতে করে তাকেই যজ্ঞাগার বলা হয়।
তো ওই যজ্ঞাগারের নাম হলো নিকুম্বিলা। নিকুম্বিলা হচ্ছে যজ্ঞাগারের নাম, ওই জায়গাটার নাম, মন্দিরটার নাম, যেই মন্দিরে বা যেই ঘরে সে যজ্ঞ করত। আচ্ছা, তাহলে বুঝেছো আশা করি। গল্পটা একটু সংক্ষেপে বলেন, খুব সংক্ষেপে। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমাদের কোশ্চেন গুলো দেখবো আমি 3-4 মিনিটের শর্টে শেষ করে তারপরে করে। ভাইয়া ভৎস মানে কি? ভৎস মানে হচ্ছে দোষারোপ করা। না 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 না, এই দুষ্টরা ভুলেও এই কবিতা স্কিপ করবা না। এই কবিতাটা আমি থাকতে তুমি কেন স্কিপ করবা রে? আমি তোমারে শিখাইয়া দিব। তুমি টাকা দিয়ে কোর্স কিনছো, তুমি নোমান ভাইয়ার ক্লাস করতেছো, আমি কষ্ট করে ক্লাস নিচ্ছি, তুমি কবিতা কেন স্কিপ করবা? তোমাকে আমি বুঝাইয়া ছাড়বো, তুমি অবশ্যই বুঝবা। স্কিপ করার কোনো দরকার নাই। তাওহিদ, ওকে। আর কোনো গুরুত্বপূর্ণ? নন্দন কামনে কাননে ভ্রমে দুরাচার দত্ত, হ্যাঁ ওই তো সেম, ওইটার সাথেই তুলনা করছি যে নন্দন কাননে যদি দুরাচার দত্ত এসে ঘোরে, সেটা কত নিকৃষ্ট কাজ হয় না? একটা দুরাচার দত্ত সে এসে নন্দন কাননের মতো সুন্দর জায়গায় ভ্রমণ করবে, ঘুরে বেড়াবে, এটা কত নিকৃষ্ট কাজ হয়ে যায় না? সেম ভাবে একটা বনচারী একটা মানুষ, হীন কীট, সে এসে থাকতেছে হচ্ছে এই রক্ষপুরে প্রবেশ করছে, লক্ষণের প্রবেশ করাটাকে বুঝিয়েছে। 9টা 30 ঠিক আছে না? আমরা 9টা 30 এই আপাতত কন্টিনিউ করি, ওকে? আমরা 9টা 30টাই কন্টিনিউ করি ভাইয়া, পরবর্তীতে যদি চেঞ্জ হয় আমরা চেঞ্জ করে নেব, ওকে? ইতিহাস ক্লাস হবে। চাচার লগে মেঘনাথ কথা কইছে 10 মিনিট, আমরা ক্লাস করলাম 1 ঘন্টা। ওই দুষ্ট, তুমি কি এগুলো বুঝবা রে? হ্যাঁ, এখানে কত কষ্ট কষ্ট করে কথা বলছে। হ্যাঁ, এই যে একজন বলছে ও এটা বলা যাবে না, আমি মুসলিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। ওকে, থ্যাংক ইউ সাফরিন আরশি, আমাদের 25 ব্যাচের স্টুডেন্ট সাফরিন। ভাইয়া আমরা যারা নামাজ পড়ি সময়টা আগালে ভালো হবে, ওকে ভাইয়া। ভাইয়া 10 মিনিট গাইডলাইন দিতে চাইছিলেন, এই গ্রেট একটা কথা মনে করছো, বুঝছো? আমি না খুব শর্টে একটুখানি এইটা একবার একটু বলে দেই, তারপরে আমি তোমাদের একটু খুব গুরুত্বপূর্ণ কয়েকটা গাইডলাইন দেবো। আমার নর্মালি অ্যাডমিশনের কোর্সের শুরুতে এই গাইডলাইন গুলো দেই, তোমাদের একটু বলবো। আচ্ছা, পুরো কবিতাটা হলো চাচা চাচা হচ্ছে তার এলাকাকে রক্ষা করার জন্য লক্ষণকে নিয়ে আসছে। তোমরা ক্লাসের শুরু থেকে একটু দেখিও, শুরু থেকে গল্পটা দেখো। শর্টকাটে বললে না জিনিসটা আসলে হয় না। তুমি যদি শুরু থেকে ক্লাসটা দেখো, ভাই অনেক লম্বা ক্লাস নেই না, আমি 7 ঘন্টা করে ক্লাস নেই। 25 ব্যাচের তোমাদের কোনো সিনিয়রকে থাকলে জিজ্ঞেস করে, আমি 5 থেকে 7 ঘন্টার ক্লাস নেই। তোমাদের এই 1-1.5 ঘন্টার ক্লাস করলাম, এটা কতক্ষণ ক্লাস হয়েছে? 2 ঘন্টা হয়েছে? 1.5 ঘন্টাও তো হয় নাই মনে হয়। 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা 10 মিনিটের ক্লাস। তো তোমরা এই ক্লাসটা একটু ভালো করে ফার্স্ট থেকে রিভিশন দেখবা, হ্যাঁ?